বলেছিলেন দেশের লোক তো গরিব, প্রধানত এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করিনি আর কি। মানে আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চালই খাই, মাইনা যা পেতেন সত্যি কথা বলতেন না। মাইনা ছিল বোধহয় পে স্লিপ যা আসতো হয়তো 2200 বোধহয়, উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। মানে আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। মরহুম প্রেসিডেন্ট সাহেব, তোমার আব্বার আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি। এরকম কিছু মনে আছে তোমাদের? আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম কোন? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল। তোমার আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না। খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন সেটা অনেককেই চমকে দিয়েছিল। দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন। তিনি দলের হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকেই বলেন। দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপোষ ফর্মুলা হিসেবে খালেদা জিয়াকে বেছে নেওয়া হয়। জিয়াকে রাজনীতিতে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কর্নেল আকবর হোসেন, সাবেক সামরিক কর্মকর্তা নুরুল ইসলাম শিশু এবং AQM বদরুদ্দোজা চৌধুরী। তৎকালীন বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন, কিন্তু রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না। গত 2 দশকের অধিকাংশ সময়ে খালেদা জিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার সবগুলোতেই জয়লাভ করেছেন। খালেদা জিয়ার শাসনামল 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 এই 2 ভাগে ভাগ করেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিতে হবে। প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে কোনোদিন কোনো কিছু হতে পারে না। প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব। এখানে একটু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য। বিএনপি সবসময় জাতীয় ঐক্য, প্রতিশোধ প্রতিহিংসার ঊর্ধ্বে সকল নিয়ে কাজ করতে চায়। এই হাসিনা আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী। কারণ হাসিনা, এই যে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, বিশিষ্ট সাংবাদিক ছিলেন, বিবিসি সংবাদদাতা ছিলেন সিরাজুর রহমান সাহেব, তাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি খুব ভালো মানুষ ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন সিরাজুর রহমান সাহেব। তিনিই তার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং বলেছিলেন, আমি বাংলাদেশে যাব রাজনীতি করার জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্য। হাসিনা এই কথাটা বলেছে, উনি বলে এটা ঠিক হচ্ছে না, কিন্তু হাসিনা বলেছে আমি প্রতিশোধ নেওয়ার জন্য। তাই আজকে প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একদম খোকলা বানিয়ে দিয়ে, বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল। এ বোধহয় তার থেকেও নিচে কোথায় কি বানাবে আল্লাহর নামে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবে। এই দেশ, এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি মাথা নত করব না। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না। বলছি বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কথা। গুলি করে গদি রক্ষা হবে না। 2018 সালের 8 ফেব্রুয়ারি ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে বেগম খালেদা জিয়াকে 5 বছর সশ্রম কারাদণ্ড দেওয়ার পর একদিন গণমাধ্যমের সামনে এভাবেই বলছিলেন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের রাহবার আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বাংলার মানুষকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। ন্যায় বিচার হলে আমার কিছুই হবে না। আর যদি ক্ষমতাসীন মহলকে তুষ্ট করার জন্য রায় হয়, তা কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে। দেশবাসীকে ছেড়ে কোথাও যাব না। আমি আপনাদের সাথেই আছি, আপনাদের সাথেই থাকব। রাজনীতি করি তো দেশের ভালোর জন্য,
দেশের মানুষের কল্যাণ করার জন্য। তার এই আপোষহীন রাজনৈতিক ক্যারিয়ার প্রায় 4 দশকের। বস্তুত এরশাদ সরকারের সময়ে যে দৃঢ়তার পরিচয় দিয়ে খালেদা জিয়া আপোষহীন নেত্রী হয়েছিলেন, এখনও তিনি আপোষহীনতার প্রশ্নে অদ্বিতীয়। বিগত 4 দশকের রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া অনেকবার নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন। 2007 সালের 3 সেপ্টেম্বর তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে। তাকে সংসদ ভবন এলাকায় স্থাপন করা বিশেষ কারাগারে রাখা হয়। 2008 সালের 11 সেপ্টেম্বর হাইকোর্টের আদেশে মুক্ত হন খালেদা জিয়া। অনুরূপভাবে তারেক রহমানও কারা নির্যাতনের পর হাইকোর্টের আদেশে চিকিৎসার জন্য ব্রিটেনে চলে যান। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেশ কয়েকবার তিনি আটক আদেশের মুখোমুখি হন। 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3 মে এবং 1987 সালের 11 নভেম্বর আটক হন তিনি। 1987 সালে হোটেল পূর্বানীতে এক অনুষ্ঠান থেকে আটক করে আরও কয়েকজন নেতার সাথে তাকে মতিঝিল থানায় নেওয়া হয়। সে সময় পুলিশ তাকে জেলে পাঠায়নি। এরশাদ বিরোধী আন্দোলনের কিছু সময় তাকে একরকম গৃহবন্দী করে রাখা হয়। ফ্যাসিস্ট আওয়ামী মহাজোট শাসন আমলের বিগত 15 বছর তিনি সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হয়েছেন। তাকে সেনানিবাসের বাসা থেকে অপমানজনকভাবে বিদায় করা হয়। 2013 সালের 29 ডিসেম্বর গুলশানের বাসায় অবরুদ্ধ করা হয় বেগম জিয়াকে। ওই সময় তার একটি জনসভায় বক্তৃতা দেওয়ার কথা ছিল। 2015 সালের 5 জানুয়ারি তার গুলশান কার্যালয়ের দুই পাশে বালুর ট্রাক বোঝাই করে কার্যত তাকে বন্দী করে ফেলা হয়। অমানবিক সেই বালুর ট্রাক বন্দী অবস্থায় টানা প্রায় 2 মাস খালেদা জিয়াকে বন্দী রাখে মাফিয়া সরকার। সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা নেয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ। 93 দিন অবরুদ্ধ থাকার পর ওই বছর এপ্রিলের প্রথম সপ্তাহে আদালতে হাজিরা দেওয়ার পর তাকে বাসায় ফিরতে দেওয়া হয়। খালেদা জিয়া এবং তার দল বিএনপির জনপ্রিয়তাই বেগম জিয়াকে এনে দিয়েছে নির্যাতনের দীর্ঘ ও দুর্গম পথ। দল হিসেবে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য স্বৈরাচারের স্বাদ নিপীড়ন ও বিভাজনের নীতি অনুসরণ করেছিল। তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার জেল জুলুমের সাথে নকল বিএনপি তৈরির চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ সরকার প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু হামলা মামলা জেল জুলুম করেই ক্ষান্ত হয়নি, অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে, গুম করেছে। এমনকি খালেদা জিয়াকে জেলে রেখে তারা বিএনপিকে ভাগ করার চক্রান্ত করেছে বারবার। শত অন্যায় অত্যাচার করেও বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি। প্রহসনের রায় দিয়ে বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে পরিচালিত হয়েছে গণগ্রেফতার। পুলিশ বলেছিল যারা প্রিজন ভ্যানে আক্রমণ করেছিল তাদেরকেই ধরা হচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। রাজধানী সহ সর্বত্র জেলা উপজেলা পর্যায়ে গণগ্রেফতারি চালিয়েছিল মাফিয়াতন্ত্রের পুলিশ বাহিনী। শুধু তাই নয়, গ্রামে গ্রামে আওয়ামী লীগ তালিকা তৈরি করে গ্রেপ্তার বাণিজ্য করেছিল, যেই বাণিজ্যের নেতৃত্বে ছিল পুলিশ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। দেশের যে কয়টি নির্বাচনে যতটি আসন থেকে বেগম খালেদা জিয়া নির্বাচন করেছেন, কোনোদিন কোনো পর্যায়ে তিনি পরাজয় বরণ করেননি। 1982 সালের 3 জানুয়ারি বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানের পর বিএনপি পুনরুজ্জীবিত হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই সময়ে বিশেষত যুব সমাজের মধ্যে বেগম খালেদা জিয়া ধারণ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সামরিক শাসক, এরপরও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি। ঠিক তেমনি বেগম খালেদা জিয়া এরশাদ অপহৃত গণতন্ত্র পুনরুদ্ধার করেন। 1990 সালে জাতীয় সমঝোতাকে মর্যাদা দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেন। বিগত 15 বছর ধরে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলস নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তাই তিনি হয়ে দাঁড়িয়েছেন গণতন্ত্রের প্রতীক। বেগম খালেদা জিয়াকে বিগত 4 দশকের রাজনীতিতে প্রতিবেশী বা কোনো পরাশক্তির সাথে আপোষ করতে দেখা যায়নি। তাই বাংলাদেশের আপামর জনগণ তাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলেই বিশ্বাস করেন। আর এই দুটো কারণেই সবসময় খালেদা জিয়াকে ভয় পেত ফ্যাসিস্টরা। 2013 সালে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে যখন বিএনপির পায়ের আওয়াজ পাওয়া যায়, তখন ক্ষমতাসীন সরকার ক্ষমতার জোরে শক্তি প্রয়োগের মাধ্যমে যে কোনো মূল্যের বিনিময়ে ক্ষমতায় যাওয়ার এবং বিএনপিকে ক্ষমতায় না যেতে দেওয়ার রাজনৈতিক সিদ্ধান্ত নেয়। 2014 সালের ভোটারবিহীন বোগাস নির্বাচন এই রাজনৈতিক সিদ্ধান্তের ফলাফল। 2018 সালের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রেখে দিনের ভোট রাতে দেওয়ার খ্যাতি অর্জন করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সর্বশেষ ডামি প্রার্থী দিয়ে
বিশ্ব দরবারে বিতর্কিত সংসদ উপহার দেওয়ার রেকর্ড করে গণমানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দেয় হাসিনা বাহিনী। ইতোপূর্বে তারা এরশাদ এবং অন্য বিরোধীদের গৃহপালিত জীবে পরিণত করেছিল। বিএনপিকে দিয়ে তা সম্ভব হয়নি। সুতরাং খালেদা জিয়াকে নির্বাচন থেকে নির্বাসনে দেওয়ার জন্যই মামলা, হামলা, জেল ও নানা ধরনের নির্যাতনের হাতিয়ার হিসেবে বেছে নেয় আওয়ামী সরকার। বিগত 40 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে খালেদা জিয়াকে কোনো বেফাঁস কথা বলতে শোনা যায়নি। মুক্ত খালেদা জিয়ার চাইতে বন্দি খালেদা জিয়া কতটা শক্তিশালী এবং জনগণের কাছের তা তিলে তিলে প্রমাণিত হয়েছে বাংলার বুকে। যদি তিনি আপোষ করতেন তবে কি হতো? আপোষ করলে খালেদা জিয়া আজ পর্যন্ত যা যা হারিয়েছেন তার কিছুই হয়তো হারাতে হতো না। তবু তিনি আপোষহীন, তবু বাংলার মানুষের জন্য নিবেদিত প্রাণ এই দেশনেত্রী আপোষহীন হিসেবেই গণমানুষের হৃদয়ে তিনি চির অম্লান। বেলা 1:40 অ্যাম্বুলেন্সে করে আরাফাত রহমান কোকোর কফিন আনা হয় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে। দোতলায় অপেক্ষায় ছিলেন শোকাচ্ছন্ন বেগম খালেদা জিয়া। মরদেহ আসার কিছুক্ষণ পরেই দুই ভাইয়ের স্ত্রী সহ খালেদা জিয়া নেমে আসেন নিচতলায়। ঘিয়ে রঙের শাড়ি পরা বেগম জিয়া বসে থাকেন কফিনের সামনে। এ সময় তার পাশে ছিলেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও দুই মেয়ে, খালেদা জিয়ার দুই ভাইয়ের স্ত্রী তারেক রহমানের শাশুড়ি ও উপদেষ্টা মোসাদ্দেক আলী। প্রায় 35 মিনিট ধরে খালেদা জিয়া বসে থাকেন ছেলের পাশে। কফিনের পাশে বসেই তিনি ছেলের জন্য মোনাজাতে হাত তোলেন। পরিবারের সদস্যদের শেষবার দেখার জন্য কোকোর কফিন ওই ঘরে রাখা হয় প্রায় 1 ঘন্টা। অশ্রুসিক্ত বিএনপি চেয়ারপারসন দাঁড়িয়ে থেকে ছোট ছেলেকে শেষ বিদায় জানান। এটা আসলে কোনো উপলক্ষ কিছুই না। বিষয়টা হচ্ছে যে হঠাৎ সবাই আমরা ঠিক করলাম যে ঠিক আছে খেলা, ইন সেন্স বেশ কিছুদিন আগে থেকে খেলবো আচ্ছা খেলা হচ্ছে না, চলে গেল। তো আজকে হঠাৎ করে এইসব সবকিছু হতে সবাই বলে যে ঠিক আছে তাহলে আমরা আজকেই খেলি, তো খেললাম আজকে। খেলা তো না, একটা ফান। দুই দল ছিল, লাল এবং সবুজ। দল তো থাকতেই হবে। লাল দল বড় ভাই আর সবুজ দল ছোট ভাই। না, সবুজ বড় ভাই, লাল ছোট। না, লাল বড় মাঝখানে। এবং রেজাল্ট লাল দল 7 উইকেটে জিতেছে। বড় ভাইয়ের দল। না রে, জিতা হারার কোনো বিষয় না। এটা জিতা। প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে বাংলাদেশকে উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। প্রায় 6.5 বছর পর তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিলেন। তার বক্তব্যের কোথাও কি আমরা পেলাম তার ব্যক্তিগত দুঃখ, শোক, প্রতিহিংসার কথা? অথচ ভাবুন তো, গত 15 বছর তার উপর দিয়ে কি চলেছিল? কত জুলুম, কত মিথ্যাচার, কত নির্যাতন, কত অপমান তাকে সয়ে যেতে হয়েছিল। অথচ তার বক্তব্যে তার কোনো লেশমাত্র আমরা খুঁজে পেলাম না। বরং তিনি ব্যক্তিগত দুঃখ, তাপ, গ্লানিকে উপেক্ষা করে কি শান্ত ধীরস্থির ভাবে শুধু দেশের মানুষের কল্যাণের কথাই তুলে ধরলেন নিজের বক্তৃতায়। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। এখানে একজন খালেদা জিয়া সবার চেয়ে আলাদা, সবার চেয়ে ব্যতিক্রম, সবার চেয়ে অনন্য। পতিত হাসিনার প্রতিহিংসায় কথিত দুর্নীতির অভিযোগে জেলে যাওয়ার আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেছিলেন, আমার জন্য হরতাল, ধর্মঘটের মতো কোনো কর্মসূচি নয়। কিন্তু সে সময় আর আজকের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। আজ তিনি ইচ্ছে করলে বলতে পারতেন তার উপর হাসিনার অন্যায়, অবিচার, জুলুমের কথা, ছেলে হারানোর বিয়োগান্তক স্মৃতিচারণ করতে পারতেন। কিন্তু তিনি সেদিকে যাননি। তিনি তার বক্তৃতা ছিলেন সংযত, বিনয়ী, দেশের সত্যিকার কল্যাণকামী অভিভাবকের মতো কিছুটা উদ্বিগ্ন। আর এখানেই বাংলাদেশের অন্য সকল রাজনীতিবিদদের সাথে তার মোটা দাগের পার্থক্য। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ।
রাজপথ হলো আজ মোদের ঠিকানা, রাজপথ হলো আজ মোদের ঠিকানা। জনতার সংগ্রাম চলছে চলবে, রাজপথে সংগ্রাম চলবে। এবার খেলা জমবে জমবে, রাজপথে সংগ্রাম চলবে। আমার কোনো ঘর নাই, নাই ঠিকানা নাই, রাজপথ হলো আজ আমার ঠিকানা। আমার কোনো ঘর নাই, নাই ঠিকানা নাই, রাজপথ হলো আজ আমার ঠিকানা। প্রতিবাদ করব, রাজপথে লড়ব, প্রতিবাদ করব, রাজপথে লড়ব। ভোটের অধিকার ছাড়া ঘরে ফিরব না, ভোটের অধিকার ছাড়া ঘরে ফিরব না। জনতার সংগ্রাম চলছে চলবে, সিয়ার সৈনিক লড়বে। জনতার সংগ্রাম চলছে চলবে, রাজপথ সংগ্রাম চলবে। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। 2023 সালের 13 জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা রেইনবো নেশন ও জাতীয় সমন্বয় কমিশন ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর 2 মেয়াদ নির্ধারণ, বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ, বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন, গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ,
সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা, প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাত আধুনিকায়ন, জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন, প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা, প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাসিত ও ক্ষমতাবান করা, শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান, কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন, নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ, চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা, সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা, প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা, কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সড়ক, রেল, নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশ বান্ধব আবাসন ও নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা দেশের মানুষের সামনে, দেশের সামনে আমরা ৩১ দফা রাষ্ট্র কাঠামো পুনর্গঠন কাঠামোর ৩১ দফা রূপরেখা আমরা দিয়েছি। সেটি কি? সেটির মধ্যে সংক্ষেপে যদি বলতে হয়, সেটির মধ্যে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ঠিক করব তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। এই দেশে বেকারদের কর্মসংস্থানের জন্য আমরা কি কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে। এই দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে। এই দেশের কৃষি ব্যবস্থা আমরা কি করতে চাই তার উল্লেখ করা আছে। এই দেশের শিল্পের ব্যবস্থা আমরা কি করতে চাই আগামী দিনে তার কথা উল্লেখ করা আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, অর্থাৎ সমগ্র দেশকে পুনর্গঠন করার জন্য কি কি করতে চায় বিএনপি, সমগ্র দেশের মানুষকে বিভিন্ন সমস্যা থেকে পর্যায়ক্রমিকভাবে বের করে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল কি করতে চায় দেশের জন্য সেই কথাগুলো বলা আছে।
কাজেই আমাদেরকে আজকে সেই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যেই কাজগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে এই দেশের উপযোগী, এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে করতে পারবো, সেই পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। যেই কাজ করার মাধ্যমে আমরা এই দেশের বেকারদের কর্মসংস্থান করতে পারবো, এই দেশের লক্ষ কোটি মা বোনদের ভাইদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, তার উদ্যোগ গ্রহণ করতে হবে। কি করে আমরা কৃষির উৎপাদন বাড়াবো? যে কৃষির উৎপাদন বাড়ানোর মাধ্যমে একদিকে যেমন আমরা কৃষকের হাতে তার দ্রব্যের ন্যায্য মূল্য পৌঁছে দিতে চাই, একইভাবে আমরা বাজারে যে জিনিসপত্রের দামের লাগামহীন গতি, সেই গতিকে আমরা টেনে ধরতে চাই। আসুন, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। প্রবল আঘাতে তোমায় ছেড়ে যাব না। বাংলাদেশের প্রাণ মহান নেতা তারেক রহমান, লও লও সালাম লও তারেক জিয়ার সালাম লও, তারেক জিয়ার আহ্বান, দেশ বাঁচাতে রুখে দাঁড়ান। দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, হটাও মাফিয়া বাঁচাবে, টেক ব্যাক বাংলাদেশ। জাগো বাংলাদেশ, জেগে ওঠো, ৭১-এর বীর জনতা, বিজয় হবে গণতন্ত্রের, গড়ে তোলো একতা। বাঁচতে হলে লড়তে হবে, দুঃশাসনের হবে শেষ। বাংলাদেশ বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। 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 রাজপথে হবে দেখা, মিছিলে মিছিলে হবে কথা, পরাধীনতার শিকল ভেঙে মুক্ত করব স্বাধীনতা। মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সমান দেশ। বাংলাদেশ বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। 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 লও লও সালাম লও তারেক জিয়ার সালাম লও, তারেক জিয়ার আহ্বান, দেশ বাঁচাতে রুখে দাঁড়ান। দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, হটাও মাফিয়া বাঁচাবে, টেক ব্যাক বাংলাদেশ। আর নয় প্রতিবাদ, এবার হবেই হবে অবরোধ, আঘাত এলে দেব জবাব, করবই প্রতিরোধ। ধনী গরিব আর কৃষক শ্রমিক চাই না হিংসে বিদ্বেষ। বাংলাদেশ বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ।